গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প একটি কোঠা বাড়ির ইতিহাস। সন 1240 সাল, সকালবেলা। কাল দোল পূর্ণিমা। কালীপদ চৌধুরী ব্যস্ত হইয়া উঠিয়াছেন। খই দই খাইয়া তিনি এখনই রওনা হইবেন। অক্ষয় মিস্ত্রিকে ডাকিয়া আনিয়া কোঠাঘরের আনুমানিক ব্যয় ঠিক করিতে হইবে। রামতারণ বাড়ুজ্যে কৃষ্ণনগর কোর্টের নকল নবিশ। গ্রামে অগাধ পয়সা প্রতিপত্তি। 2 পয়সা করিয়াছেন, গোলাপালা জমিজমাও করিয়াছেন। ছুটিতে রামতারণ বাড়ি আসিয়াছেন। চণ্ডী মণ্ডপে বসিয়া তামাক টানিতেছেন সকালবেলা। কালীপদ চৌধুরীকে দেখিয়া কহিলেন, কোথায় চললে হে? আগে কাকা, অক্ষয় মিস্ত্রিকে একবার ডাকতে যাচ্ছি। কেন, অক্ষয় মিস্ত্রিকে কি হবে তোমার? কালীপদ আসিয়া বসিলেন চণ্ডী মণ্ডপের দাওয়ায়। বললেন, বাহ, এবার মিছরে গাছটাতে খুব বোল হয়েছে দেখছি। বসন্তের সকাল, একটু একটু ঠান্ডা বাতাস বহিতেছে। আম্র মুকুলের সুমিষ্ট সৌরভে ভরপুর। রামতারণ বলিলেন, আর বারও বোল হয়েছিল ভালো, কুয়াশাতে সব ঝাই পড়ে গেল। দেখো এবছর কি হয়। বোল তো ভালোই হয়, তবে টিকে থাকে না। বসো বাবা। এই সময় রামতারণের ভাইঝি একটা কাঁসার সাগুরিতে চাল ভাজা, নারকেল কোড়া ও খানিকটা গুড় লইয়া আসিয়া বলিল, জ্যাঠামশাই খাবার খান। রামতারণ ব্যস্ত হইয়া বলিলেন, ও শৈলী, এই তোর কালীপদ দাদা এসেছে, বাড়ি গিয়ে তোর জ্যাঠাইমাকে বলগে। কালীপদ বললেন, না না কাকা, আমি এইমাত্র খই দই খেয়ে বেরিয়েছি। আমায় যেতে হবে সেই পুব পাড়া। অক্ষয় মিস্ত্রিকে বাড়ি পাওয়া দরকার। আমি উঠি। না না, বসো। 2টি চাল ভাজা খেলে তোমাদের মতো ছেলে ছোকরা মানুষের আর অক্ষিদে হবে না। যা শৈলী, নিয়ে আয় তো। ভালো হয়ে উঠে এসে বসো না। তুমি আজকাল সেই জমিদারি সেরেস্তাতেই কাজ করছো তো? আগে হ্যাঁ। একটু পরে শৈলী আরেক বাটি চাল ভাজা ও গুড় লইয়া আসিয়া কালীপদর সামনে রাখিয়া চলিয়া গেল। যে সময়ের কথা বলিতেছি, তখন পল্লীগ্রামেও অবিবাহিত কিশোরী মেয়ে গ্রামের তরুণ যুবক প্রতিবেশীর সহিত গুরুজনের সম্মুখে কথাবার্তা বলিতে পারিত না। শৈলী মেয়েটি বেশ স্বাস্থ্যবতী, দেখিতে শুনিতে ভালো, রঙও ফর্সা। চাহিয়া দেখিবার ও 2-1টি কথা বলিবার ইচ্ছা থাকিলেও কালীপদ সামলাইয়া গেলেন। রামতারণ জিজ্ঞেস করিলেন, তারপর অক্ষয় মিস্ত্রির কাছে কি মনে করে? 2টো পাকা ঘর করব ভাবছি কাকা। রামতারণ একটু বিস্মিত না হইয়া পারিলেন না। সেদিনের ছেলে কালীপদ, ওর বাবা পয়সা রাখিয়া যায় নাই মৃত্যুকালে। একটি অবিবাহিত ভগ্নী ও বিধবা মা লইয়া ওর সংসার। আজ 8-10 বছর কি করিয়া চালাইতেছে রামতারণ বাড়ুজ্যে তাহার খবর রাখা আবশ্যক মনে করেন নাই। কিন্তু সেই কালীপদ আজ তাহার পৈতৃক আমলের চৌচালা খড়ের ঘর ছাড়িয়া পাকা বাড়িতে বাস করিবার স্পর্ধা করিতেছে। এত পয়সা ছোড়ার হাতে আসিল কিভাবে? রামতারণ বলিলেন, আচ্ছা কাকা, আপনি বলতে পারেন, 2খানা ঘর মাত্র, দরজা জানলার সামনে একটু রোয়াক, এতে কত খরচ পড়তে পারে? তাই যাচ্ছিলাম অক্ষয় মিস্ত্রির কাছে। আপনারা আজ পেলে আর অত দূরে যায়নি। তাহলে যদি বলেন। দাঁড়াও, কাগজ কলম নিয়ে বসতে হচ্ছে, আনি। কাগজ কলম আনিয়া হিসাবপত্র জুড়িয়া দেখা গেল 800 টাকার কমে ওরকম একটা ছোট বাড়ি তৈয়ারি হয় না। সব জিনিসের দাম বেশি। ইটের হাজার 7 টাকা, 10.5 আনা সিমেন্টের বস্তা, রাজমিস্ত্রির মজুরি 10 আনা, পেটেল মজুরের 4 আনা হইতে 5 আনা। রামতারণ ভাবিয়াছিলেন খরচের হিসাব পাইলে ছোড়ার চুল বুলুনি ভাঙিয়া যাইবে, কিন্তু দেখা গেল তাহা নয়। ছোড়া দমিল না, বরং বলিল, 800 টাকা তো, না হয় 100 টাকা এদিক ওদিক হতে পারে, কি বলেন? তাহলে পাঁজি দেখে একটা শুভ দিন দেখে দিন কাকা, সূত্র ফেলা যাক। রামতারণ বলিলেন, তা একদিন দেখো, এখন কোঠা করছো, বড় আনন্দের কথা। তোমাদের উন্নতি দেখলে মনে বড় আনন্দ হয় বাবা। আহা, আজ যদি তোমার বাবা বেঁচে থাকতেন। তা সবই ভাগ্য। কালীপদ রামতারণ বাড়ুজ্যের পদধূলি লইয়া বলিলেন, আপনি আশীর্বাদ করুন কাকা, যেন মাকে অন্তত কোঠা ঘরে শোয়াতে পারি। আপনাদের আশীর্বাদ। হবে 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 বই কি, তবে 1000 টাকা ট্যাকে গুজে তারপর কাজে হাত দিও।
দেখো যেন অর্ধেক হয়ে পড়ে না থাকে। বড় শক্ত কাজ, ছেলে মানুষ কিনা, তাই বলছি। আগে আপনার সঙ্গে পরামর্শ করে সব করব। আমার আর কে আছে আপনাদের 5 জন ছাড়া? কত কষ্টে মানুষ হয়েছি বাবা মারা যাওয়ার পরে, সবই তো জানেন। কোনোদিন খাওয়া জুটেছে, কোনোদিন জোটেনি। ছেঁড়া কাপড় তালি দিয়ে মায়ে পয়ে পড়েছি। দুধ ঘিয়ের মুখ দেখিনি কোনোদিন। হ্যাঁ হ্যাঁ, তোমার ভগ্নিটা তো প্রায় 11 বছরে পড়লো, আর তো ঘরে রাখা যায় না। এবার ওর একটা বিয়ের জোগাড় করো। পল্লীগ্রাম জায়গা, লোকে কি বলবে না বলবে। বাড়ি না হয় 2 বছর পরে করো, ভগ্নির বিবাহটি আগে দাও। তাও সন্ধান দেখছি কাকা, ও বেলা এসে সব বলবো। আচ্ছা এখন উঠি তাহলে। কালীপদ চৌধুরী চলিয়া গেলেন। রামতারণ বাড়ুজ্যের সকালটা মাটি হইয়া গেল। না, আজ আর কোনো কাজ করা চলিবে না। কি কুক্ষণে তিনি চণ্ডীমণ্ডপে তামাক খাইতে বসিয়াছিলেন। রামতারণ বাড়ুজ্যে অন্যভাবেও 2-1 বার বাধা দেবার চেষ্টা করিয়াছিলেন। একবার মিস্ত্রিদের কাজ করা বন্ধ করিবার চেষ্টা করিয়াছিলেন, আরেকবার অন্য কি একটা করিয়াছিলেন। কিন্তু কালীপদ চৌধুরীর কোঠা বাড়ি তাহাতে বন্ধ থাকে নাই। অবশেষে যেদিন সুন্দর 2 কোঠারি পাকা ঘর নির্মাণ শেষ করিয়া কালীপদ চৌধুরী গৃহপ্রবেশ উপলক্ষে গ্রামের ব্রাহ্মণদের নিমন্ত্রণ করিলেন, বাস্তু পূজা ও সত্যনারায়ণের সিন্নির আয়োজন করিলেন, রামতারণ সেদিন তাহার কর্মস্থল গোয়াড়িতে। বংশের প্রথম কোঠাবাড়ি কালীপদ চৌধুরীর মা সেই রাত্রিতে এই ঘরে প্রথম শুইলেন। জ্যোৎস্না রাত্রি, বর্ষাকাল। মনে পড়িল এই বর্ষার দিনে খড়ের ঘরে জল পড়িত মটকা দিয়া। গরিব স্বামী কখনো সে দুঃখ ঘুচাইতে পারেন নাই। আজ উপযুক্ত ছেলে সে খড়ের চালার জায়গায় পাকা ঘর তুলিল। আজ যদি তিনি বাঁচিয়া থাকিতেন। জগদম্বা দেবী সে রাত্রে আদৌ ঘুমাইতে পারিলেন না। দোর জানালায় নতুন রং মাখানো হইয়াছে, তাহার গন্ধটা বড় উৎকট। একবার সে গন্ধটা মনে পরম আনন্দ বহন করিয়া আনে। চোখ বুজিয়া থাকিতে মাঝে মাঝে চোখ খুলিয়া ঘরের চারিধারে চাহিয়া দেখেন, না, পাকা ঘরই বটে। ওই তো কড়িকাঠ, ওই তো পাকা চুনকাম করা দেয়াল, ওই সেই রঙের উৎকট গন্ধটা। স্বপ্ন নয়, সত্যি কোঠাঘরে শুইয়া আছেন বটে। এই দিনটি হইতে কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে মাতব্বর হইয়া উঠিলেন। রামতারণের প্রতিদ্বন্দ্বী তিনি হইতে চাহেন নাই, কিন্তু গ্রামের লোক সালিশ মীমাংসা ইত্যাদি কার্যে তাহার সাহায্য চাহিতে লাগিল। বারোয়ারি চাঁদা আদায়ের ভার তার উপর আসিয়া পড়িতে লাগিল। ক্রমে কালীপদ চৌধুরীর অবস্থা আরো ভালো হইয়া উঠিল। তিনি কাছারির নায়েব পদে পাকাপোক্তভাবে বহাল হইয়া সুখ্যাতির সহিত উক্ত কার্য করিতে লাগিলেন। মাহিনা 20 টাকা বটে, কিন্তু রোজগার করিতেন 60-70 টাকা। যে সময় 9 শিকা উৎকৃষ্ট বালাম চাউলের মন, 10 আনা গব্য ঘৃতের সের, 16 সের খাঁটি দুগ্ধ টাকায়, একটা 2-3 সের ওজনের রোহিত মৎস্যের দাম বড়জোর 1 টাকা। সে সময় কালীপদ চৌধুরী গ্রামের মধ্যে অবস্থাপন্ন মাতব্বর গৃহস্থ বলিয়া গণ্য কেন না হইবেন। বেলপুকুরের মহিমাচরণ গাঙ্গুলির কনিষ্ঠা কন্যা হৈমবতীর সঙ্গে কালীপদ চৌধুরীর শুভ বিবাহ সম্পন্ন হইল। লক্ষ্মী যখন আসেন, কোন দিক দিয়ে আসেন বোঝা যায় না। এই বিবাহের পর হইতেই কালীপদ চৌধুরীর অবস্থা খুব ভালো হইতে লাগিল। রামতারণ বাড়ুজ্যে বৃদ্ধ হইয়া কার্যে অবসর গ্রহণ করিলেন। নকল নবিশের কাজে পেনশন নাই, তাহার অবস্থা পূর্বাপেক্ষা খারাপ হইয়া পড়িল। তবে একেবারে গরিব হইয়া তিনি কোনদিনই পড়েন নাই, কারণ হুঁশিয়ার রামতারণ অনেক জায়গা জমি করিয়া লইয়াছিলেন। বছরের ধান গোলায় মজুদ থাকিত। কালীপদ চৌধুরীর একটি ছেলে ও 3টি মেয়ে। ছেলেটি গ্রাম্য পাঠশালায় পড়িবার পরে কিছুদিন বাড়ি বসিয়া জমিদারি সেরেস্তায় কার্য শিখিতেছিল, কিন্তু এক বন্ধুর পরামর্শে তাহাকে দূরবর্তী মহকুমার ইংরেজি স্কুলে ভর্তি করিয়া দেওয়া হইল। ইংরেজি লেখাপড়ার চাল তখন গ্রামে প্রবেশ করিয়াছে। 2-3টি ছেলে এন্ট্রান্স পাশও করিয়াছেন। রামতারণ বাড়ুজ্যের বড় নাতি তাহাদের অন্যতম। 1280 সাল। কালীপদ চৌধুরীর ছেলে সুকুমার চৌধুরী দেশে হোমিওপ্যাথিক ডাক্তারি করিয়া 2 পয়সা উপার্জন করিতেছে। কালীপদ চৌধুরীর বয়স 64-র কোঠায় ঠেকিয়াছে। রামতারণ বাড়ুজ্যে অতি বৃদ্ধ অবস্থায় এখনো বাঁচিয়া আছেন, তবে নড়িয়া চড়িয়া বেড়াইবার ক্ষমতা আর নাই। তাহার ছেলেরা চাকুরি করিতেছে, আবার বাড়ি হইবে। সুকুমারের সময় নাই, সে পয়সাওয়ালা ডাক্তার। বৃদ্ধ কালীপদ চৌধুরী ছোটাছুটি করিয়া বেড়াইতেছেন, কোথায় চুন, কোথায় সিমেন্ট।
দুটি বড় সেগুন গাছ কাটাইয়াছেন সর্বপরামানিকের বাগানে। মুর্শিদাবাদ হইতে করাত টানিবার মিস্ত্রি ও সুতোর মিস্ত্রি আনাইয়া সেই বাগানে কাঠ চেরাই ও দরজা জানলা করিবর্গা ইত্যাদি তৈরি হইতেছে। ছেলে বাড়ি দোতলা করিবে, পুজোর দালান তৈরি করিবে, পুকুর কাটাইবে। বৃদ্ধের উৎসাহের সীমা নাই। অতি বৃদ্ধ রামতারণ বলিলেন, কে? কাকা, আমি কালীপদ। এসো এসো বাবা, কি মনে করে? শুনলাম আপনি নাকি কখানা পুরনো কড়ি বিক্রি করবেন। কার বাড়ি? আগে বাড়ি না, কড়ি, ঘরের কড়ি বিক্রি আছে শুনলাম আপনার এখানে। কেন? সুকুমার বাড়িটা দোতলা করবে, আর বলছে পুজোর দালানটা করবে সঙ্গে সঙ্গে। মহামায়ের কৃপা সবই, যদি তাকে এবার আনা যায়। আর আমার তো এখন গেলেই হয়। আপনাদের কোলে পিঠে মানুষ হলাম, আমরাই বুড়ো হয়ে গেলাম। এখন ওদের সব। নাতি দুটো আছে ধুলো গুঁড়ো বংশের, আশীর্বাদ করুন যেন ওরা মানুষে বংশের নাম রাখে। বসো বসো বাবা। সুকুমার হীরের টুকরো ছেলে, তা বাড়ি করবে বই কি, তু পয়সা রোজগারও করছে। আর আমার ওই বাদরগুলো দেখো, মানুষ হলো না। পুরনো করে আছে, নিয়ে যাও। সে আমার পৈতৃক আমলের বাড়ির করি। নিয়ে যাও, দর একটা যা হয় ঠিক করে দেব। কালীপদ বিদায় লইলে রামতারণ বাড়ুজ্যে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। খাইতে পাইতেন ওই কালীপদ চৌধুরী। ওর মা লোকের বাড়ি রাঁধুনির কাজ করিয়া ছেলেকে মানুষ করিয়াছিল, তিনি তো সবই জানেন। আজ তাহার ছেলে দোতলা কোঠা তুলিতেছে, আবার পুজোর দালান তুলিয়া দুর্গোৎসব করিবে বলিয়াও শাসাইয়া গেল। সবই অদৃষ্ট। 3 মাসের মধ্যে সুকুমারদের দোতলা বাড়ি উঠিল বিস্তর ছোটাছুটির পরে। একখানা মনের মতো বাড়ি তুলিতে সোজা হাঙ্গামা নয়। চুন সুরকি ইটকাঠ জোগাড় করিতে এই 3 মাস পিতা পুত্রের সময়ে স্নান হয় নাই, সময়ে আহার হয় নাই। খুব ধুমধামে গৃহপ্রবেশ হইল। রামতারণ বাড়ুজ্যে চিড়ে দইয়ের ফলার করিয়া গেলেন। আবার সেই আশ্বিন মাসে সুকুমারদের বাড়ির প্রথম দুর্গোৎসবে খিচুড়ি মাংস খাইলেন, কবির গান শুনিলেন। পরপর এত আঘাত বোধ হয় অতিবৃদ্ধ রামতারণের সহ্য হইল না। সেই অগ্রহায়ণ শীতকালেই প্রথমেই সামান্য দুদিনের জ্বরে তাহার দেহান্ত ঘটিল। সুকুমার পৈতৃক ভিটাতেই দোতলা বাড়ি উঠাইয়াছিল। তাহার পিতা প্রথম যৌবনে সর্বপ্রথম যে একতলা ক্ষুদ্র বাড়িটা তোলেন ভিটাতে, যে বাড়িটা একসময় রামতারণ বাড়ুজ্যের মনে কত ঈর্ষার সঞ্চার করিয়াছিল, সেই বাড়িটার আদর কমিয়া গেল। দোতলা বাড়ির পেছনে সেটা অনাদৃত অবস্থায় জিনিসপত্র রাখিবার ভাড়ার ঘর এবং 2-1 আশ্রিতা দূরসম্পর্কীয় আত্মীয়দের শয়নঘর হিসেবে ব্যবহৃত হইতে লাগিল। হ্যাঁ, কেবল একটি কথা, বাড়িতে সত্যনারায়ণ পূজা ও সিন্নি বিতরণ করা হইলে তাহা ওই পুরনো কোঠা বাড়িতেই হইয়া থাকে। সুকুমার ডাক্তার হিসেবে নাম করিল ভালো। অনেক দূর হইতে লোকে রোগী দেখাইতে আসে। যাহারা আসে তাহারা একবার ডাক্তারবাবুর নতুন দোতলা বাড়ি দেখিয়া যায়। পূজার দালান তো গ্রামে মোটে ওই একটি। দুর্গোৎসব ডাক্তার বাড়ি ছাড়া আর কোথাও হয় না। সুকুমারের 2 সংসার। প্রথম পক্ষের কোনো সন্তানাদি হয় নাই। দ্বিতীয় পক্ষের স্ত্রীর পরপর 4-5টি ছেলে মেয়ে হইল। লোকে যে অনেক সময় গল্প করে, নিঃসন্তানা প্রথমা স্ত্রী স্বামীর বংশ রক্ষার জন্য নিজেই স্বামীর বিবাহের ব্যবস্থা করে। সুকুমারের জীবনে তাহা বাস্তব সত্যে পরিণত হইয়াছে। সুকুমারের প্রথমা স্ত্রী তরুবালা পরমা সুন্দরী। অনেক খুঁজিয়া পাতিয়া কালীপদ চৌধুরী পুত্রের বিবাহ দিয়াছিলেন। বিবাহের পর 10 বছর কাটিয়া গেল, সন্তান সন্ততি বংশে একটিও আসিল না। সুন্দরী তরুবালার রূপ ফাটিয়া পড়িতেছে। খিড়কিতেই কালীপদ শখ করিয়া পুকুর কাটিয়া ঘাট বাঁধাইয়াছিলেন। পুকুর ঘাটে যখন বড় বউ নাহিতে নামে, ঘাট আলো করে রূপে। সেদিন রাত্রে তরুবালা স্বামীকে বলিল, একটা কথা রাখতে হবে। কি কথা? বলো, রাখবে। না শুনে কি করে বলি? তোমার আবার বিয়ে দেব। হ্যাঁ, একটা কথার মতো কথা বটে। একটা কেন, 2টো দাও। ও চালাকি রাখো, মেয়ে দেখে রেখেছি। ছেলেপুলে না হলে বংশ থাকবে কি করে? পয়সা কড়ি রোজগার করছো কার জন্যে? কথাটা সত্যি ভেবে দেখিনি। না, বিয়ে করার দরকার হয়ে পড়েছে দেখছি।
তুমি যতই চালাকি করো, আমি কিন্তু জানি বাবার মন খুব খারাপ। বংশে বাতি দিতে কেউ না থাকলে তার মন খারাপ হবারই কথা। এসব তোমার মনের কথা? নিশ্চয়ই। তুমি কি ভাবছো আমি ঠাট্টা করছি? সুকুমার সেবার কথাটা যতই ঠাট্টা করিয়া উড়াইয়া দিক, অবশেষে পুনর্বার বিবাহ তাহাকে করিতেই হইল। দ্বিতীয় স্ত্রীর নাম নীরজা সুন্দরী। দেখিতে নিতান্ত মন্দ নয়, বেশ স্বাস্থ্যবতী এবং শান্ত স্বভাব। বিবাহের 3 বৎসর পরে একটি কন্যা এবং আরো 2 বৎসর পরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিয়া ডাক্তার বাড়ি আলো করিল। তরুবালা সর্বদাই দোতলার ঘরে ছেলেটি লইয়া বসিয়া থাকে। কেহ আসলে গর্বের সঙ্গে বলে, এই দেখো পিসি, আমার ছেলে। একবার একটি মন্থরা জুটিয়াছিল। সেই বুড়ি পাশের বাড়ির শ্যামাপদ বাড়ুজ্যের মা। বড়লোকের বউ তরুবালার খোসামত করিয়া কখনো দুধ, কখনো পাটালি, কখনো একখানা নতুন কাপড়, কখনো এক কাঠা সোনামুগের ডাল হাতড়াইয়া যাইত। সেদিন তরুবালা অমন বলিতেই বুড়ি বলিল, আহা, বড় বৌমার যা কাণ্ড। তরুবালা বলিল, কেন খুড়িমা? সতীনপুর দেখা পেয়েছ, নিজের ছেলের স্বাদ তো পেলে না। আহা মা, দুধের স্বাদ কি ঘোলে মেটে? কেন? আহা মা, তোমার মুখের দিকে চাইলে কষ্ট হয়। কথায় বলে সতীন কাটা। তার খোকা, তোমার তাতে কি? বড় হয়ে কি ও তোমাকে ভালো চোখে দেখবে? এই দিন হইতে তরুবালা তাহাকে এড়াইয়া চলিত। ক্রমে নীরজা সুন্দরী আরো 3টি পুত্র সন্তানের জননী হইল। কনিষ্ঠ পুত্রটি লেখাপড়ায় ভালো হইয়া উঠিল। সব পরীক্ষায় বৃত্তি পায়, সব বিষয়ে সমান জানে শোনে। গ্রামের মধ্যে অমন ছেলে দেখা যায় না ইতিপূর্বে। বৃদ্ধ কালীপদ তো নাতিকে পলকে হারায় এমন অবস্থা। নাতির কথা সকলকে গর্ব করিয়া বলিয়া না বেড়াইলে তাহার দিন কাটে না। যে বছর ছেলেটি এন্ট্রান্স পরীক্ষায় বৃত্তি পাইল, সুকুমারের প্রথমা পত্নী তরুবালা সেবার বৈশাখ মাসে স্বামীর পায়ে মাথা রাখিয়া সৎ ছেলে মেয়েগুলিকে কাঁদাইয়া অকালে স্বর্গারোহণ করিল। তরুবালার মৃত্যুতে গ্রামের এমন লোক ছিল না যে চোখের জল ফেলে নাই। 1310 সালের বৈশাখ মাস সেটা। তাহার পর অনেক দিন কাটিয়া গেল। অনেক সুখ দুঃখের ঝড় বহিয়া গেল সংসারের উপর দিয়া। সুকুমারের ছেলে অনাথ বন্ধু ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভালো চাকরি পাইয়া দিল্লি চলিয়া গেল। অন্য 2টি ছেলের মধ্যে একটি উকিল এবং অন্যটি ডাক্তার হইয়া কলিকাতায় প্র্যাকটিস শুরু করিয়া দিল। কারণ দেশে নিজের বাবার পসারওয়ালা ডাক্তার। ডাক্তারি শিখিয়া ছেলে সেখানে বসিলে কোনো লাভ নেই। সুকুমারও ভাবিল, অনেকদিন হইতেই কলিকাতায় ডাক্তারি প্র্যাকটিস করিবার যে শখটা ছিল, নিজের ছেলের মধ্য দিয়া সেটাকে সার্থক করিয়া তোলা যাক। কালীপদ চৌধুরী এখন অতি বৃদ্ধ, বিশেষ নড়িতে চড়িতে পারে না। নাত বউয়েরা সেবা করিলে খুব ভালো লাগিত বৃদ্ধের। কিন্তু একাল পড়িয়া গিয়েছে, নাত বউয়েরা স্বামীদের সঙ্গে বাসায় বাসায় ঘোরে। যদি কোনো নাত বউ কখনো আসে গ্রামের বাড়িতে 2-1 সপ্তাহের জন্য, কালীপদ তাহাকে পাইয়া বসেন। যত গল্প তাহার সঙ্গে। সে বেচারিকে কাজ করিতে দেবেন না, তাহার নিজের ছেলেপুলেদের তদারক করিতে দেবেন না। কেবল বলিবেন, বসো দিদি, বসো। এই শোনো, তোমার শ্বশুর যখন ছোট ছিল। অর্থাৎ কেবল সুকুমারের গল্প। বৃদ্ধ বললেন, বুঝলে দিদি, সুকুমার আমার বংশের চূড়ো। তারপর বলেন, আগে এই ভিটাতে কিরকম খড়ের ঘর ছিল, তিনি হাতে সামান্য কিছু জমাইয়া পুরনো কোঠাঘরটি করেন। 2 কুঠরি, ছোট্ট বারান্দা। সে কি আনন্দ উৎসাহের দিনই গিয়াছে। চিরদিনের খড়ের ঘর ঘুচাইয়া প্রথম পাকা বাড়ি করার আনন্দ। গ্রামের লোকের চোখে প্রথম বড় হওয়া, অনেক লোকের প্রশংসা, অনেক লোকের ঈর্ষা অর্জন করা। জীবনে একটা কিছু করা হইলে এই প্রথম। বংশের প্রথম কোঠা বাড়ি। তোমার দিদি শাশুড়ি, বুঝলে, আজ যদি বেঁচে থাকতো। নাতবউ ঠাট্টা করিয়া বলে, কোন পক্ষের কথা বলছেন দাদু? আপনাদের সময় তো নাকি? ও, সে আবার কি? ও হ্যাঁ, তা তো এক পক্ষই ছিল, এখন এই আরেক পক্ষ হয়েছে, এমন টুকটুকে বলিয়া নাতবউয়ের গাল টিপিয়া দেন। নাতবউ বলে, ও দাদু, এবার চলুন, আপনাকে বাসায় নিয়ে যাব। না দিদি, সে বয়স কি আর আছে? এখন গাড়িতে উঠতে নামতে ভয় হয়। তারপর অনেক বৎসর কাটিয়া গেল। 1340 সাল। স্বর্গত কালীপদ চৌধুরীর পুত্র অনাথ বন্ধু এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে বড় চাকুরে।
পেনশন লইবার সময় এখনো হয় নাই, তবে খুব বেশি দেরিও নাই। বড় ছেলেটি ডেপুটি ম্যাজিস্ট্রেট, অন্য দুটি ছেলে এখনো ছাত্র। অনাথ বন্ধুর পিতা সুকুমার এখন বৃদ্ধ। ছেলেরা এখন তাহাকে আর ডাক্তারি করিতে দেয় না। লেক রোডের ধারে হাল ফ্যাশনের তেতলা বাড়ি সম্প্রতি শেষ হইয়াছে। দুই ছেলের নামে পাশে কয়েক কাঠা জমি আগেই অনাথ বন্ধু কিনিয়া রাখিয়াছিলেন, আজ বছর 10 আগে এক দালাল বন্ধুর সাহায্যে। গৃহপ্রবেশের দিন অনেক বড় বড় চাকুরে, এমনকি কয়েকজন সাহেব শুভ নিমন্ত্রিত হইয়া আসিলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালোই হইল। অনাথ বন্ধুর প্রতিজ্ঞা ছিল কলিকাতায় বাড়ি না করিয়া বড় ছেলের বিবাহ দিবেন না, নতুবা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্রের বিবাহের সম্বন্ধ কত বড় বড় ঘর হইতে আসিতেছিল। এবার বাদুরবাগানের বিখ্যাত গাঙ্গুলি পরিবারের মেয়ের সহিত শুভ দিনে পুত্রের বিবাহ দিয়া অনাথ বন্ধু হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। বৃদ্ধ সুকুমার ডাক্তার এই উপলক্ষে দেশের বাড়ি হইতে সেই যে কলিকাতার বাড়িতে আসিয়াছিলেন, আর ফিরিয়া যান নাই। ছেলেরা যাইতে দেয় নাই। নববিবাহিত পুত্র অরুণ বলিল, কেমন বাড়ি হয়েছে দাদু? বৃদ্ধ সুকুমার বলিলেন, বেশ হয়েছে, চমৎকার। আর তুমি কিন্তু দেশে ফিরো না, সেখানে মশা, ম্যালেরিয়া। তা বটে, তবেটা আবার কি শুনি? চলো আমার সঙ্গে সেখানে, শীতলক্ষা নদীর ধারে চমৎকার কোয়ার্টার্স। বেশ বেশ। হ্যাঁ দাদু, হাকিমি করে এসে সন্ধ্যাবেলা এতদিন কি করতিস? আজ না হয় নাতবউ হলো। কেন? পাশেই টেনিস কোর্ট, জেলখানার পাশেই। সরকারি ডাক্তার খুরশেদ আলী, সেকেন্ড অফিসার, সার্কেল অফিসার দত্ত, জুট অফিসার আব্দুল সোবান, সবাই টেনিস খেলি। তোমার নাতবউয়ের অভাব অনুভূত হয়নি একদিনও। চলো দাদু আমার সঙ্গে। দাদু, গা ছেড়ে যেতে ইচ্ছে করে না। ওই গায়ে বাবা যেদিন খড়ের বাড়ি ঘুচিয়ে প্রথম দুটি মাত্র পাকা কুঠুরি তুললেন, সেদিনের আনন্দ ওই ভিটে মাটির বুকে লেখা আছে। বংশের প্রথম কোঠাঘর, কত কষ্টের কত আনন্দের জিনিস। ওই ভিটেতে আমার প্রথমা স্ত্রী, তোমার বড় ঠাকুমা। এই সময় অরুণের ভাই তরুণ আসিয়া ডাকিল, দাদা উপরে যাও, টেলিফোনে কে ডাকছে। 1350 সাল। স্বর্গত সুকুমার চৌধুরীর গ্রামের ভিটা বনে জঙ্গলে ঢাকিয়া গিয়াছে। দোতলা কোঠার দেয়ালে বড় বড় ডুমুর ও অশ্বত্থ বৃক্ষ। লোকে বলে ডাক্তারের ভিটায় দিন মানে বাঘ লুকাইয়া থাকিতে পারে। গত 8 বছর এই ভিটায় পুত্র ও নাতিরা কেহই আসে নাই। জানালা দরজা অনেকগুলি লোকে খুলিয়া লইয়া গিয়াছে। স্বর্গত কালীপদ চৌধুরীর তৈরি প্রথম আমলের সেই একতলা বাড়ির ছাদ কয়েক বছর বর্ষার জল খাইয়া ধসিয়া পড়িয়া গিয়াছে। জীর্ণ দেয়াল দাঁড়াইয়া আছে মাত্র। সাপের ভয়ে আজকাল ডাক্তারের ভিটার ত্রিসীমানা কেহ মাড়ায় না। গল্পকথন বাই কল্লোল। আপনারা শুনছিলেন একটি কোঠাবাড়ির ইতিহাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।